তা এই যে এক রাতেই শাড়ি পরা শিখে গেলি, শাড়ি তো তুই ধরতেই পারতিস না, আজ একা একাই পরলি। নওশী একদম সরল মনে চট করে উত্তর দিল, না না, একা পড়িনি তো, তোমার ছেলে পড়িয়ে দিল। কথাটা মুখ দিয়ে বেরোতে নওশী বুঝতে পারল সে কি বলে ফেলেছে। ওদিকে ট্রিনা আর মিতু কিচেন থেকে উকি দিয়ে মুখ টিপে হাসছে, আর বড় মায়েরা একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসাহাসি করছেন। নওশী লজ্জায় নিজের জিভে কামড় দিল, আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা দৌড়ে কিচেনে গিয়ে ট্রিনা আর মিতুর পিছনে লুকালো। মাইমুনা বেগম নিজের হাসিটা বহু কষ্টে চেপে রেখে আবার যাদের পাশে বসলেন। নওশী কিচেনে ঢুকতেই তিনজনই একই স্বরে বলল, এক রাতে এত কিছু শিখে গিয়েছো? নওশী গাল ফুলিয়ে অভিমানে মুখ খালি করে বলল, ধ্যাত, তোমরা এমন ভাবে আলোচনা করছো যেন আমি সত্যি কোনো অচেনা শ্বশুরবাড়ি চলে এসেছি। ভুলে যেও না, এটা আমারও বাড়ি। ট্রিনা নওশীর কাঁধে হাত রেখে মিটিমিটি হেসে বলল, তা তো বটেই, কিন্তু এখন থেকে তো পরিচয় বদলে গেছে। আগে ছিলে এ বাড়ির মেয়ে, এখন এ বাড়ির ছোট বৌমা। তা নিজেকে কি এখনো বাপের বাড়িতেই মনে হচ্ছে? নওশী কোনো জুৎসই উত্তর খুঁজে পেল না, তর্কে না পেরে প্রসঙ্গ ঘুরিয়ে গম্ভীর গলায় ঘোষণা করল, আজ আমি সবার জন্য নিজ হাতে পায়েস বানাবো। নওশীর মুখে রান্নার কথা শুনে সবাই থমকে গেল। নুসরাত আর মিতু একে অপরের দিকে তাকালো, কারণ যে নওশী পানি গরম করতে গিয়েও হাত পুড়িয়ে ফেলে সে আজ পায়েস বানাবে। মিতু কুণ্ঠা ভরে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোমায় একটু সাহায্য করি, চিনি দুধটা অন্তত মেপে দেই। না না, একদম দরকার নেই। নওশী হাত নেড়ে ওদের থামিয়ে দিল। আমি একাই পারবো। আমি আজ সকালেই ঘুম থেকে উঠে ইউটিউবে দেখে পুরো রেসিপি মুখস্থ করেছি। তোমরা কেউ আমার রান্নার এলাকায় ঢুকবে না বলে দিলাম। কেউ আর ওকে বাধা দেওয়ার সাহস পেল না। নওশী বেশ কোমর বেঁধে কাজে লেগে পড়ল। দুধের হাঁড়ি বসিয়ে খুব মনোযোগ দিয়ে ইউটিউব টিউটোরিয়াল দেখছে আর একটা একটা করে উপকরণ মেশাচ্ছে। আদনান ড্রয়িং রুমের কোণ থেকে আর চোখে কিচেনের এই মহাযজ্ঞ দেখছিল, আর মনে মনে ভাবছিল পায়েসটা শেষ পর্যন্ত খাওয়ার যোগ্য হবে নাকি আবারও কোনো নাদান কাজ করে বসবে নওশী। ব্রেকফাস্ট টেবিলে তখন সাজানো গুছানো প্রায় শেষ। মিতু আর নওশী প্লেট সাজাচ্ছে, বড়রা সবাই হাত মুখ ধুয়ে টেবিলের দিকে আসছেন। এমন সময় দোতলার করিডোর থেকে আরিয়ান মেঘমন্দ্র কণ্ঠস্বর ভেসে এলো। ও শ্যামলিনী। পুরো ডাইনিং হল মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবার সাথে ট্রিনা নিজে উপরের দিকে তাকালো। আরিয়ান যেন কারো উপস্থিতির পরোয়া করছে না, সে আবার একটু জোরালো গলায় ডাকলো, বউ, একবার উপরে আসো তো। ট্রিনা আর চোখে দেখলো নওশী আর মিতু একে অপরের গায়ে চিমটি কাটছে, আর মেজো মা বড় মায়েরা আঁচলে মুখ ঢেকে হাসছেন। ট্রিনা লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে মনে মনে প্রার্থনা করছিল আরিয়ান যেন আর না ডাকে, কিন্তু আরিয়ান নাছোড়বান্দা, সে এবার রীতিমতো হুমকি দিয়ে বসলো। কি হলো, উপরে আসবে নাকি নিচে গিয়ে টেনে নিয়ে আসতে হবে? ট্রিনার এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। বাড়ির বড়দের সামনেই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচতে সে রীতিমতো দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। ট্রিনা চোখের আড়াল হতেই নিচ থেকে সবাই সম্মিলিত হাসির শব্দ শোনা গেল। রুমে ঢুকেই দেখলো আরিয়ান আয়নার সামনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ট্রিনার আগে ফুঁসতে ফুঁসতে বলল, সমস্যা কি আপনার? সকাল সকাল আজ তো বাড়িটা মাথায় তুলেছেন কেন আপনি? সবার সামনে ওভাবে কি নামে ডাকছেন? লজ্জা শরম কি বাজারে কেজি দরে বিক্রি করে দিয়েছেন? আরিয়ান ভ্রুকুচকে ট্রিনার দিকে ফিরে তাকালো, খুব স্বাভাবিক গলায় বলল, দরকারে ডেকেছে, বিনা কারণে চিল্লাইনি। কি এমন দরকার যে সম্মানটাই খোয়াতে বসলেন? আরিয়ান নিজের পরনের হালকা নীল শার্টের বুক পকেটের দিকে একটা ঝুলন্ত সুতোর দিকে ইশারা করলো। দেখো, বোতামটা লাগাতে গিয়ে ছিঁড়ে আমার হাতে চলে এসছে। ট্রিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো আমি কি করবো এখন? আলমারিতে কি শার্টের আকাল পড়েছে? অন্য একটা পরে নিন, এটা রেখে দিন, পরে ঠিক করে দেব। আমি যে তোমাকে 90 শতকের মতো ভালোবাসতে চাই শ্যামলিনী। আরিয়ানের মুখে 90 দশকের ভালোবাসার কথা শুনে ট্রিনার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে সময়কার সাদা কালো ছবির মতো এক অদ্ভুত মায়া খেলা করে গেল তার চোখে। আরিয়ান ট্রিনার আরও কাছে ঝুঁকে এসে আবারও গম্ভীর কিন্তু নরম গলায় বলল, শার্টের অভাব না পড়লেও তোমার স্পর্শের অভাব পড়েছে শ্যামলিনী। বেশি কথা বলো না তো, নাও সেলাই করে দাও, আমার দেরি হচ্ছে। ট্রিনা বুঝলো এই মানুষের যেদের কাছে হার মানায় শ্রেয়। সে আলমারি থেকে সুই সুতা বের করে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আর ট্রিনা খুব মনোযোগ দিয়ে তার বুকের কাছে ছেঁড়া বোতামটা লাগাতে শুরু করলো। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস ট্রিনার কপালে এসে আছড়ে পড়ছে। সে আর চোখে দেখলো আরিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে সেই পরিচিত প্রশান্তির হাসি। সেলাই প্রায় শেষ। ট্রিনা আলতো করে আরিয়ানের বুকের সাথে নিজের বুক মিশিয়ে সুতাটা দাঁত দিয়ে কেটে দিল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান দুহাতে ট্রিনার মুখটা আগলে ধরল, নিচু স্বরে বলল, ভীষণ সুন্দর লাগছে আজ তোমায়। ট্রিনা একটু লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, ম্লান হেসে বলল, এটা তো আপনি প্রতিদিনই বলেন, নতুন কিছু কি আর নেই?
আরিয়ান আবারও হাসলে টিনার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, পুরোনো কথাগুলি তো 90 দশকের মতো বারবার বলতে ইচ্ছে করে। সৌন্দর্য কি আর প্রতিদিন নতুন হয়? তোমার এই রূপ তো আমার অভ্যাসে মিশে গেছে শ্যামলিনী। টিনা আরিয়ানের শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, হয়েছে, এবার নিচে চলুন। সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। আর ওইদিকে নওশী আজ পায়েস বানিয়েছে, খেয়ে কিন্তু ভালো বলতেই হবে। মেয়েটা অনেক আশা করে বানিয়েছে। ডাইনিং টেবিলে তখন উৎসবের আমেজ। মির্জাবাড়ির পুরুষরা আড্ডায় মেতেছেন, আরেক বউয়েরা গরম গরম নাস্তা পরিবেশন করছেন। ঠিক সেই সময় ডাইনিং হলের প্রবেশ পথে নওশীকে দেখা গেল হাতে একটা বড় কাচের বাটি, যাতে ধোয়া ওঠা গরম পায়েস। পায়েসের বাটিটা টেবিলের মাঝখানে সগৌরবে রেখে নওশী সবার দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিল। আদনান আর চোখে বাটিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাহ, শেষ পর্যন্ত নাদানে বাচ্চা পায়েস বানিয়ে ছাড়লো। কে জানে আজকে এই পায়েসকে ইহলোক ত্যাগ করতে হয় কিনা। শেষের কথাটা আদনান এতই নিচু স্বরে বলেছিল যে নওশী ঠিক শুনতে পেল না। সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি বললি তুই? বিড়বিড় করছিস কেন? আদনান গলা ঝেড়ে বলল, কিছু না, বলছিলাম যে একবার তো কেক বানাতে গিয়ে তুই কেকের বারবিকিউ বানিয়ে ফেলেছিলে। তো আজ সেই অভিজ্ঞতা পায়েসটা যে কি রূপ নিয়েছে সেটা ভেবেই সরে উঠছে। নওশী এবার আদনানের কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে হুমকি দিল, মনে রাখিস, আমি এখন শুধু তোর ছোটবেলার খেলার সাথী নই, আমি তোর বিয়ে করা বউ। যদি খাবার খেয়ে সবার সামনে তিরিং বিরিং কিছু বলছিস, তবে তোর সম্পত্তির আল্লাহু আকবার করে দেব, বুঝেছিস? আদনান বড় বড় চোখ করে তাকালো। মনে মনে ভাবলো, বাপরে, এই মেয়ে তো বিয়ের পর দেখি আরো ডেঞ্জারাস হয়ে উঠেছে। আরিয়ান মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তা হঠাৎ আজ তুই রান্নাঘরে ঢুকতে গেলি কেন নওশী? নওশী অমনি ঠোঁট উল্টে অভিযোগের সুরে বলল, দাদা ভাই, তোমার এই বদমাইশ ভাই কাল রাতে বলল যে বউ হয়ে লাভ কি, যদি রান্নাই না পারিস। সে তো রীতিমতো হুকুম দিয়েছে আজ থেকে যেন বাড়ির সব কাজ আমিই করি। তাই ভাবলাম আজ পায়েস দিয়েই শুরু করি। নওশীর কথা শেষ হতে না হতে ডাইনিং টেবিলের সব কটা চোখ আদনানের উপর গিয়ে স্থির হলো। আদনানের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সবার চোখে মুখে তখন আদনানের উপর মৃদু ধমকের আভাস। এবার আহাদ মির্জা নিজের ছেলের দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে বললেন, আচ্ছা, এই ব্যাপার। আদনান যখন এতই উৎসাহী, তবে সবার আগে এই বদমাশটাকেই এক বাটি পায়েস দে। ওর খেয়ে যদি সুস্থভাবে বেঁচে থাকে, তবে না হয় আমরা বাকিরা খেয়ে দেখব। আদনান অসহায় হয়ে বাবার দিকে তাকালো। আব্বু, তুমি নিজের ছেলেকে এভাবে মৃত্যুর মুখে পাঠাচ্ছ কেন? এনামুল মির্জা এবার হেসে উঠে বললেন, কেন পাঠাবে না? বউটা তো তোরই, তার রান্নার প্রথম স্বাদ তো তোকেই নিতে হবে। ছোট বাবার কথায় ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। নৌশি গদগদ মুখে বাটিটা একদম আদনানের নাকের ডগায় ধরল। আদনান অনেকটা ফাঁসির মঞ্চে যাওয়ার মতো চেহারা করে এক চামচ পায়েস মুখে তুলল। মুখে দেওয়া মাত্রই তার কপালে ভাঁজ পড়ল, চোখ দুটো খিচিয়ে বন্ধ হয়ে এলো। একই নৌশি কি ভুল করে চিনির বয়ামের বদলে লবণের বয়াম উপর করে দিয়েছে? পুরো মুখটা নোনা বিস্বাদে ভরে গেল। আদনান যখন সেটা উগড়ে দিতে যাবে, তখনই দেখলো টেবিলে সবাই চাতক পাখির মতো তার প্রতিক্রিয়ার অপেক্ষায় তাকিয়ে আছে। আর নৌশি সে ডাগর ডাগর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করছে, যার অর্থ পরিষ্কার, খবরদার, উগড়ে দিলে এ তোর সম্পত্তি আল্লাহু আকবার। আদনান বড় একটা ঢোক গিলে মিথ্যা হাসির আড়ালে সবটুকু বিষাদে গিলে ফেললো। তারপর গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে পড়ল, আহা, রান্না তো না যেন অমৃত। তোমরা বসে আছো কেন? সবাই তাড়াতাড়ি খেয়ে দেখো, এমন পায়েস জীবনেও খাওনি। আদনানের অভিনয় গুণে সবাই বিশ্বাস করে এক চামচ মুখে তোলার পরক্ষণে পুরো ডাইনিং টেবিল যেন এক জীবন্ত পাথরের মূর্তির প্রদর্শনীতে পরিণত হলো। সবার চিবুক শক্ত হয়ে গেছে, না পারছে গিলতে, না পারছে নৌশির সামনে সেটা থুতু করে ফেলতে। নৌশি তখন খুশিতে ডগমগ হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলছো না কেন কেউ? রোহান কোনো মতে নোনা জলটুকু গলায় নামিয়ে বমি আটকে বলল, বাহ বাহ, আমি তো বোন তোর উপর গর্বে একদম গর্ভবতী হয়ে যাচ্ছি। তুই আমার মায়ের পেটের বোন হয়ে এমন এমন নোনা থুড়ি এত ভালো পায়েস বানালি, আমি তো থমকে গেছি। নৌশি প্রশংসায় আটখানা। তবে মিতু, তৃণা, নুসরাত, অভিজ্ঞ রাধুনী তারা আর চোখে একে অপরের দিকে তাকিয়ে রহস্যটা ধরে ফেলেছে। নৌশি নিজে চেখে দেখার আগেই নুসরাত পরিস্থিতি সামাল দিতে বুদ্ধি খাটালো। সে নৌশির হাত ধরে বলল, চল নৌশি, তো বিয়ের গিফট বক্সগুলো এখনো খোলা হয়নি, ওগুলো গিয়ে দেখি চল। নৌশি অবাক হয়ে বলল, আরে সবাই তো খাচ্ছে, আমি বরং দেখি কার কেমন লাগছে, পরে খুলি। নুসরাত এক প্রকার জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল, না না, এখনই চল, একটু পর তো আমি নিজের বাড়ি চলে যাব, তখন কে দেখাবে আমায়?
নওশী সিঁড়ির আড়ালে চলে যেতে যেন ডাইনিং টেবিলে সাইরেন বেজে উঠল। বাড়ির সব পুরুষরা সদস্য একযোগে চেয়ার ছেড়ে বেসিনের দিকে দৌড় লাগালেন। কেউ মুখ ধুচ্ছে, কেউ গ্লাসের পর গ্লাস পানি গিলছে। ওদিকে মিতু আর তৃণা হাসতে হাসতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ার দশা। স্কুল মাঠের পাশে রাখা বেঞ্চটাতে ছোট তুর্না বসে আছে। একা বসে থাকা ছোট্ট তুর্নার অবয়বটা দেখে যে কারো বুক ফেটে যাবে। চারিপাশে কত হই হুল্লোড়, কত আনন্দ। মায়েরা আঁচল দিয়ে সন্তানদের মুখ মুছিয়ে দিচ্ছে, পরম মমতায় টিফিন খাইয়ে দিচ্ছে। এই দৃশ্যটা তুর্নার ছোট মনে এক গভীর ক্ষতের মতো বিচ্ছে। তার তো মা নেই। দুপুরের এই রোদে কারোর আঁচল তো আর তার কপালে ছায়া হয়ে আসবে না। মেহরাব দেওয়ান ব্যস্ত মানুষ, পেশার তাগিদে সকালে যা খাবার দিয়ে যান তা এতক্ষণে শীতল হয়ে গেছে। তুর্নার টলটল চোখ দিয়ে যখন নোনা জল কাল বেয়ে নিচে পড়ছিল, ঠিক তখনই মাথার উপর একজোড়া শীতল হাতের স্পর্শ অনুভব করলো সে। কানে এলো সেই চিরচেনা মায়াবী ডাক, তৃণা মামুনি। তুর্না চোখ মুছে তাকিয়ে যেন মেঘের আড়ালে সূর্য দেখতে পেল। খুশিতে আত্মহারা হয়ে রিনিকে জড়িয়ে ধরল সে। রিনিও স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তার ছন্ন ছাড়া উদ্দেশ্যহীন জীবনে এই ছোট্ট তুর্না যেন এক ফালি স্নিগ্ধ চাঁদ যে অন্ধকার দূর করতে জানে। রিনি তুর্নাকে বুক থেকে ছাড়িয়ে ওর চোখের জল মুছে দিয়ে শুধালো, কি হয়েছে মামুনি, কাঁদছিলে কেন? তুর্নার ধরা গলায় আঙ্গুল দিয়ে মাঠের অন্য বাচ্চাদের দেখিয়ে বলল, ওই দেখো, আমার ফ্রেন্ডের আম্মুরা তাদের কত আদর করে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমার আম্মু তো আমাকে আদর করতে আসে না। তুমি তো আমার আম্মু হতে পারতে, কিন্তু পাপা বলেছে তোমাকে যেন আম্মু না ডাকি, ডাকলে পাপা খুব বকা দিবে। মেহরাব দেওয়ানের এমন কঠোর নিষেধের কথা শুনে রিনির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। রিনি তুর্নার চিবুক ছুঁয়ে দৃঢ় স্বরে বলল, তোমার পাপা বকা দিবে না মামুনি, আজ থেকে তুমি আমাকে আম্মু বলেই ডাকবে, কেমন? তুর্নার চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। সত্যি পাপা রাগ করবে না তো? রিনি হাসলো, তবে সে হাসিতে কিছুটা বিষাদ মিশেছিল। সে তুর্নার নাকে নাক ঘষে বলল, সত্যি, একদম তিন সত্যি। তুর্না আবারও রিনিকে জাপটে ধরল। কে জানতো বিধাতা রিনিকে স্কুলের শিক্ষিকা হিসেবে পাঠাবেন কেবল তুর্নার শূন্য ঘরটা পূর্ণ করার জন্য। গত কয়েকদিন এই মিষ্টি মেয়েটা রিনির পাথরে বাঁধানো হৃদয়ের এক কোণে নিজের একটা ছোট্ট রাজ্য বানিয়ে নিয়েছে। রিনি বুঝতে পারল, মেহরাব দেওয়ান যতই শাসন করুক না কেন, এই অবুঝ মনের আরতি মেটানোর শক্তির কারণ নেই। ক্যান্টিনের ভিড়ভাট্টার মাঝে রিনি আর তুর্নার এই জগৎটা যেন সম্পূর্ণ আলাদা। রিনি পরম মমতায় তুর্নাকে খাইয়ে দিচ্ছে, আর তুর্নার নিষ্পাপ চোখ জোড়া এক মুহূর্তের জন্য রিনির মুখ থেকে সরছে না। হয়তো অবচেতন মনে সেই মায়াবী চেহারার মাঝেই তার হারানো মায়ের প্রতিচ্ছবি খুঁজে বেড়াচ্ছে। তুর্না হঠাৎ রিনির হাতটা চেপে ধরে বলে, আর খাবো না আম্মু। রিনি আদুরে গলায় শাসন করা সুরে বলল, কেন মামুনি, আর সামান্য একটু খেয়ে নাও, শরীর খারাপ করবে তো। তুর্না নিজে ছোট্ট পেটে হাত বুলিয়ে মুখ কুচকে বলল, প্লিজ না, আমার পেটে একদম জায়গা খালি নেই আর। ওর আধো আধো বুলি শুনে রিনির ঠোঁটে হাসি ফুটে উঠল। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, কিন্তু পানি কোথায়? পানির বোতল তো দেখছি না। তুর্নার পানি তেষ্টা পেয়েছে বুঝে রিনি খালি বোতলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, তুমি এখানেই বসো মামনি, আমি চট করে পানিটা ভরে নিয়ে আসছি। তুর্না বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। রিনি দ্রুত পায়ে ওয়াটার ফিল্টারের দিকে এগোতে গিয়েই ঘটল বিপত্তি। 2 কদম যেতে না যেতেই সামনে থেকে আসা কোনো এক শক্ত বর্মের মতো শরীরের সাথে ঠাস করে ধাক্কা খেল সে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে রিনির মাথাটা মুহূর্তের জন্য ভন ভন করে উঠল। হাতের বোতলটা মাটিতে পড়তে পড়তে বেঁচে গেল। রাগে আর ব্যথায় রিনি ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকালো। দেখলো লম্বা চওড়া এক পুরুষ দাঁড়িয়ে, পরনে কুচকুচে কালো শার্ট আর প্যান্ট নিখুঁতভাবে ইন করা। লোকটার জোড়া ভ্রু আর জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো চুল। রিনি নিজেকে সামনে নিয়ে কিছুটা কর্কশ্বরে বলে উঠল, দেখতে পান না ওভাবে হুট করে সামনে চলে আসলেন কেন? লোকটা বিন্দুমাত্র বিচলিত না হয়ে গম্ভীর চোখে রিনির দিকে তাকালো। শান্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, কি প্রশ্ন যদি আমিও আপনাকে করি? রিনি যেন আকাশ থেকে পড়ল, কি অসভ্যের মতো কথা বলছেন, ভুল আপনি করলেন, আবার তর্কেও আসছেন। রিনি যখন রাগে আরো কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে তুর্নার উচ্ছ্বসিত চিৎকার শোনা গেল, পাপা। তুর্না দৌড়ে এসে রিনির সামনে দাঁড়ানো সেই রাশভারী লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরল। রিনির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কয়েকদিন আগে অস্পষ্ট ভিডিও কলে মেহরাব দেওয়ানকে দেখলেও সামনাসামনি দেখে সে চিনতেই পারেনি লোকটা আর কেউ নয়, স্বয়ং তুর্নার বাবা। মেহরাব দেওয়ান মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার কপালে আলতো করে চুমু খেলেন। হাসপাতালে সে ব্যস্ত সার্জারি শেষে তার চোখে মুখে কিছুটা ক্লান্তির ছাপ থাকলেও মেয়ের জন্য সেখানে কেবলই মমতা। তিনি নরম গলায় বললেন,
তুর্না খুশিতে ডগমগ হয়ে উত্তর দিল, নো প্রবলেম পাপা, আম্মু আমাকে খাইয়ে দিয়েছে। আম্মু শব্দটা মেহেরাবের কানে পৌঁছাতে তার জোড়া ভ্রুকুচকে একাকার হয়ে গেল। তিনি একবার তীক্ষ্ণ নজরে রিনির দিকে তাকালেন, তারপর তুর্নাকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে শাসনের সুরে বললেন, সরি মাম্মাম, আজ হাসপাতালে একটা ইম্পর্টেন্ট সার্জারি ছিল, তাই ঠিক সময় আসতে পারিনি। তুমি কি কিছু খেয়েছ? তোমাকে তো নিষেধ করেছিলাম ওনাকে ওই নামে ডাকতে, মনে নেই? তুর্না অসহায়ভাবে মাথা নিচু করে আঙ্গুল কসলাতে কসলাতে বলল, কিন্তু আম্মুই তো বলেছে ওনাকে আম্মু বলে ডাকতে। মেহেরাবের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের ভেতরে ডাকটা মেয়ের সামনে অনেক কষ্টে সংবরণ করে তিনি কিছুটা কড়া ভাষায় বললেন, আর ডাকবে না এই নামে, ওকে? তুর্নার ছোট্ট মনটা মুহূর্তে ভরাক্রান্ত হয়ে গেল। সে ম্লান মুখে জবাব দিল, ওকে। তারপর রিনির হাত থেকে ওয়াটার বোতলটা নিয়ে ধীর পায়ে পানির ফিল্টারের দিকে এগিয়ে গেল। রিনি এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। মেহেরাব সোজা হয়ে দাঁড়াতে রিনি কিছুটা কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমি আপনাকে চিনতে পারিনি। মেহেরাব বেশ গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, অলরাইট, আমি মেহরাব দেওয়ান। শান্ত গলায় নিজের নাম বলে পরিচয় দিল। আমি রিনি হাওলাদার, আজই এই স্কুলে সাময়িক টিচার হিসেবে জয়েন করেছি। আহ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। রিনি নিজেকে সামলে নিয়ে পরিচয় দিল। মেহেরাব দেওয়ান এবার সরাসরি রিনির চোখের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করে কিন্তু স্পষ্ট স্বরে বললেন, আপনি নাকি তুর্নাকে অনুমতি দিয়েছেন আপনাকে আম্মু ডাকার জন্য? রিনি শান্তভাবে উত্তর দিল, জি, আসলে তুর্না এই বিষয়টা নিয়ে একটু বেশি ইমোশনাল আর সিরিয়াস। কথাটা শোনা মাত্রই মেহেরাবের মুখভঙ্গি পাল্টে গেল। তার কণ্ঠস্বরে ঝরে পড়ল শীতল কাঠিন্য। তিনি বললেন, তুর্না তো ছোট, সে সিরিয়াস থাকুক বা যাই থাকুক, আপনার মতো একজন শিক্ষিত মানুষের উচিত হয়নি এভাবে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আশকারা দেওয়া। আপনি তো নিশ্চয়ই অবুঝ নন। মেহেরাবের এমন সরাসরি আর রূঢ় আক্রমণাত্মক কথায় রিনি যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি প্রথম সাক্ষাতে কেউ এতটা রূঢ় হতে পারে। ওদিকে পানির বোতল হাতে দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট তুর্না তার পাপা রিনি ম্যামের এমন তিক্ত কথোপকথন শুনে খুব কষ্ট পেল। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল সে। সকাল থেকে আরিয়ান ছায়ার মতো টিনার পিছু পিছু ঘুরছে। ডাইনিং টেবিল থেকে বারান্দা, আরিয়ান যেখানে যাচ্ছে টিনা সেখানে থেকে মুখ ঘুরিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে। টিনার গাল দুটো অভিমান আর রাগে ফুলে আছে। আরিয়ানের বারবার শ্যামলিনী ডাকও আজ কাজ করছে না। আসলে ঘটনার সূত্রপাত হয়েছে ঘণ্টাখানেক আগে। আরিয়ান তখন ওয়াশরুমে ছিল আর তার ফোনটা বেড সাইড টেবিলে রাখা। টিনা সাধারণত আরিয়ানের ফোন চেক করে না, কারণ তাদের মধ্যে সেই বিশ্বাসটা প্রবল। কিন্তু আজ নোটিফিকেশনের টুং শব্দটা শুনে কেন যেন টিনার হাত নিষ্পিস করে উঠল। নোটিফিকেশনে বারে চোখ পড়তে সে দেখল মীরা। এই নামটা শোনা মাত্রই টিনার পিত্তি জ্বলে ওঠে। মীরাকে সে কোনো কালই সহ্য করতে পারে না। টিনা কৌতূহল সামলাতে না পেরে ফোনটা হাতে নিল, কিন্তু দেখলো ফোন লক করা। আরিয়ান ওয়াশরুম থেকে বের হতে টিনা গম্ভীর মুখে প্রশ্ন করল, মোবাইলের পাসওয়ার্ড কে দিয়েছেন? আরিয়ান মুচকি হেসে বলল। টিনা এবার দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে পাসওয়ার্ড দিতে বলেছি, রোমান্টিক কথা বলতে বলিনি। আরিয়ান শান্ত গলায় আবারও বলল, আরে বাবা, শ্যামলিনী শব্দটাই আমার ফোনের পাসওয়ার্ড, ইংরেজিতে টাইপ করো। টিনা কোনো মতে রাগ সামলে লকটা খুলল, কিন্তু চ্যাট বক্সে ঢুকতেই তার রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। মীরা একটা ঠোঁট কামড়ানো ইমোজি পাঠিয়েছে। টিনা মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। রাগে কাঁপতে কাঁপতে সে নিজেই আরিয়ানের হয়ে টাইপ করলো। কি সমস্যা? মীরা হয়তো ওপাশে অপেক্ষাতেই ছিল। সে ভেবেছে আরিয়ানই রিপ্লাই দিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি মেসেজ এলো, বেবি, তুমি আমাকে এত ইগনোর করো কেন? আমি কি সুন্দরী না? আমাকে দেখলে তো হাজারটা ছেলের ঘুম হারাম হয়ে যায়, আর তুমি কি না আমার মেসেজের রিপ্লাইও কখনো দাও না। যাক, আজ একটা রিপ্লাই অন্তত পেলাম। টিনা মেসেজটা পড়ে ফোনের ওপর নিজের হাতের মুঠো শক্ত করলো। তার মনে হলো এখনই গিয়ে মীরার ওই সুন্দর চেহারাটা আছড়ে দিয়ে আসে। টিনার ভেতরের ঈর্ষার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে মীরার মেসেজে রিপ্লাই দিতে আঙ্গুল চালালো। কি কঠিন আর ছাজালো ছিল সেই শব্দগুলো। টাইপ করলো, কে তোর বেবি? আমার জামাইয়ের কি তুই জন্ম দিছিস যে তুই বেবি ডাকছিস? আর তোর মতো হারাম জিনিসকে দেখলে তো ছেলেদের রাতের ঘুম হারাম হবেই। বাই এনি চান্স যদি কখনো দেখি আমার জামাইকে মেসেজ দিছিস, তাহলে তোর মাথার চুলগুলো একটা একটা করে টেনে ছিড়ব আমি, এই বলে দিলাম। মেসেজটা সেন্ড করে ধপাস করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো সে।
ঠিক সেই মুহূর্তেই আরিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে দাঁড়ালো। তৃণা অগ্নিদৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে ফেটে পড়ল। মেয়েরা আপনাকে কেন মেসেজ দিবে? হ্যাঁ, কি এমন মধু আছে আপনার মধ্যে যে ওই আপদটা আপনাকে বেবি বলে ডাকার সাহস পায়? আরিয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তৃণার এই রণচণ্ডী রূপ বেশ উপভোগ করছিল। সে হালকা হেসে রসিকতার ছলে বলল, আমার মতো হ্যান্ডসাম ছেলেদের মেয়েরা মেসেজ দিবে? আমার মতো হ্যান্ডসাম ছেলেদের মেয়েরা মেসেজ দিবে, এটা কি অস্বাভাবিক কিছু শ্যামলিনী? তৃণার রাগ এবার সপ্তম আসমানে পৌঁছে গেল। সে চিৎকার করে বলল, স্বাভাবিক? আপনার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে? আরিয়ান নিজের হাসিটা কোনো মতে চেপে রেখে ভাবলেশীন মুখে বলল, অনেকটা তাই। তৃণার সহ্য ক্ষমতা এবার সীমা ছাড়িয়ে গেল। সে আরিয়ানের শক্ত বুকে 2 হাত দিয়ে সজোরে এক ধাক্কা মারল। ধরা গলায় বলে উঠল, খুব তো শখ ললনাদের মেসেজ পাওয়ার, তাহলে আজ থেকে আমার ধারের কাছে আসার একদম চেষ্টা করবেন না। ওই সুন্দরীদের নিয়েই থাকুন আপনি। বলেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আরিয়ানের কোনো ডাক বা বারণ তোয়াক্কা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। নিচে নামার সময় সিঁড়ির প্রতিটা ধাপে তৃণার রাগের প্রতিফলন দেখা যাচ্ছিল। আরিয়ান পেছন পেছন এসে মাঝসিঁড়িতে তৃণার হাতটা খপ করে ধরে ফেলল। অনেকক্ষণ মান ভাঙানোর চেষ্টা করে সে এবার কিছুটা কাতর স্বরে বলল, আর কতক্ষণ মুখ ফুলিয়ে রাখবে শ্যামলিনী? সত্যি বলছে, একদম ভালো লাগছে না এসব। তৃণা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে তিক্ত স্বরে বলল, কেন ভালো লাগবে না? যান না, আপনি গিয়ে তাদের সাথে কথা বলুন যারা আপনাকে দিন রাত বেবি বলে সম্বোধন করে। আরিয়ান কাঁধ উঁচিয়ে শান্ত স্বরে বলল, আমি তো আর কথা বলি না, এখানে আমার দোষটা কোথায়? তৃণা এবার আরিয়ানের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে কেবল অভিমান আর তেজ মিশেছিল। সে কোনো উত্তর না দিয়ে এক হ্যাচকা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আরিয়ান তখন সিঁড়ির গোড়ায় বিমর্ষ মুখে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে তৃণার পাহাড় সম অভিমান ভাঙানো যায়। ঠিক তখনই পেছন থেকে কারো হাতের স্পর্শ পিঠে অনুভব করে সে পেছনে ফিরল। দেখলো আদনান দাঁড়িয়ে আছে, তার ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক এক চিলতে হাসি। আদনান বেশ রসিয়ে রসিয়ে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, উফ, কি লজ্জা, কি লজ্জা! বাঘের মতো ভাই আমার, অথচ ভাবি তোমাকে সামান্য পাত্তা দিচ্ছে না। এর চেয়ে লজ্জা কি হতে পারে বলো তো? আরিয়ান রাগী চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। আদনান বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের শার্টের কলারটা একটু ভাব নিয়ে ঠিক করে বলল, আল্লাহর রহমতে আমি একটা বউ পাইছি বটে, সারাদিন আমাকে মাথায় তুলে নাচে। কি যে ভালো বউ আমার! আমার এক ইশারা সে কুপকাত। কথাটা বলতে বলতে আদনানের চোখের সামনে সকালে সেই বিভীষিকাময় দৃশ্যটা ভেসে উঠল। সকালে আজ নৌশি তাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছিল। কোমরে সেই টনটনে ব্যথাটা এখনো কমেনি, কিন্তু বড় ভাইয়ের সামনে তো আর ইজ্জত বিলানো যায় না। তাই বিদ্যর্পে মিছে কথাগুলো ভরে গেল সে। আরিয়ান বিরক্ত হয়ে বলল, কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছিস সসামরা থেকে? ম্যাচের এমনিতে খারাপ হয়ে গেছে। আরিয়ান চলে যেতে উদ্যত হতেই আদনান আবারও বিজ্ঞের মতো বাধা দিয়ে বলল, ভাইয়া, এই রাগ সহজে ভাঙবে না। আমি তো ভাবি চোখের আগুন দেখলাম, তবে চিন্তা করো না, এই কঠিন রোগের ওষুধ আমার কাছে আছে। আরিয়ান এবার সত্যি অবাক হয়ে থমকে দাঁড়ালো। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, ওষুধ মানে? কিসের ওষুধ? আদনান এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে ফিসফিস করে বলল, আমার চেনাশোনা একটা খুব ভালো কবিরাজ আছে। কবিরাজ শব্দটা শোনা মাত্র আরিয়ান ধমকে উঠল। কবিরাজ দিয়ে আমি কি করব? তুই কি পাগল হয়েছিস আদনান? আরে ভাইয়া, রাগার আগে পুরো কথাটা তো শোনো। আদনান তাকে শান্ত করার ভঙ্গিতে হাত নেড়ে বলল, ওনার কাছে গেলে এমন এক বশীকরণ ওষুধ দিবে না, দেখবে ভাবি তোমার জন্য একদম পাগল হয়ে যাবে। সারাক্ষণ তোমার পেছনে পেছনে ঘুরবে। তুমি যা বলবে ভাবি একদমই তাই করবে। তোমাকে আর তোয়াজ করতে হবে না, উল্টো ভাবি তোমাকে মান ভাঙাবে। আরিয়ান তাচ্ছিল্যের স্বরে বলল। এসব কুসংস্কার আমি এক ফোঁটা বিশ্বাস করি না। আদনান এবার শেষ চাল চাললো। সে গম্ভীর হয়ে বলল, তোমাকে ভালো একটা বুদ্ধি দিলাম। এখন এই বয়সে যদি ভাবির হাতে নাস্তা নাবুদ হতে চাও তবে আমার কি, আর যদি চাও ভাবি তোমার বয়স হয়ে থাকুক তবে আজই চলো আমার সাথে। আরিয়ান কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইল। তৃণার সেই সকালের মেঘের মতো মুখ আর কর্কশ কথাগুলো মনে পড়তেই তার যুক্তিবাদী মনটা একটু দুর্বল হয়ে গেল। সে ইতস্তত করে নিচু স্বরে জিজ্ঞাসা করল, সত্যি কাজ হবে তো, নাকি গিয়ে আবার কোনো নতুন বিপদে পড়ব? আদনান এবার বিজয়ের হাসি হেসে বুক ফুলিয়ে বলল, 100% গ্যারান্টি ভাইয়া। কাজ না হলে আমার কলার ধরে দ্রুত বাড়ি দিও। আরিয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাতা ঠিক করতে করতে বলল, আচ্ছা ঠিক আছে, যখন এতই বলছিস চল আজই যাই, শেষ চেষ্টাটা করেই দেখি। সন্ধ্যার দিকে আরিয়ান আর আদনান সেই কবিরাজের বৈঠকখানে পৌঁছালো।
চারিদিকে লাল নীল অস্পষ্ট আলোর ঝিকিমিকি ধূপের কড়া গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আরিয়ান হাঁটতে হাঁটতে নিচু স্বরে বলল, আদনান, এখনো ভেবে দেখ, এসব করতে গিয়ে বড় সমস্যায় পড়বো না তো? আদনান পুরো কনফিডেন্স নিয়ে বলল, আরে না ভাইয়া, কিসের সমস্যা হবে? আমার এক বন্ধু তার প্রেমিকাকে বশ করার জন্য এখান থেকে ওষুধ নিয়েছিল। এখন তো সেই মেয়ে তাকে ছাড়া কিছুই বোঝে না। আরিয়ান আর দ্বিরুক্তি করলো না। কিছু দূর এগোতেই দেখলো এক বিশাল পুরনো বটগাছের নিচে কবিরাজ বসে আছে। বটগাছের ঝুড়িতে লাল কাপড়ের টুকরো ঝোলানো। লোকটার চেহারা কুচকুচে কালো। আদনান আর আরিয়ান গিয়ে সেই লোকের সামনে দাঁড়ালো। আদনান একটু গলা খাকারি দিয়ে বলল, বাবা, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কবিরাজ চোখ বন্ধ করেই গম্ভীর স্বরে বলল, বল, কি করবি? বাবা, আমাদের বউ, মানে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের কথা একদম শোনে না। এমন কিছু একটা দিন যাতে ভাবি সব সময় আমার ভাইয়ের ইশারা চলে। লোকটা হঠাৎ বিকট শব্দে হেসে উঠল। হাসি থামিয়ে লোকটি বলল, বউ বস করা এই সামান্য কথা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, তবে টাকা লাগবে। হ্যাঁ, টাকা কোনো বড় সমস্যা না বাবা, আপনি শুধু মোক্ষম ওষুধটা দেন। এরপর আদনান একটু নিচু হয়ে কবিরাজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকেও একই ওষুধ এক ফাইল দিয়েন কিন্তু। আরিয়ান পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। আদনানের কথা শুনে ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, তোর আবার ওষুধ লাগবে কেন? তুই না বললি তোর বউ তোকে মাথায় তুলে আছে? সারাদিন তোর ইশারায় চলে। আদনান আমতা আমতা করে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে ভাইয়া, মনে তো কোনো বিশ্বাস নেই। এখন মাথায় তুলে নাচছে ঠিকই, কিন্তু যদি কোনোদিন অবাধ্য হয়ে যায়, তাই আগে ভাগেই ব্যবস্থা রাখা আর কি। কবিরাজ তাদের দুজনের এই কাণ্ড দেখে হাতের তুড়ি বাজিয়ে বলল, এত কথার দরকার নেই, দুজনের মিলিয়ে 10,000 টাকা লাগবে। 10,000-এর কথা শুনে আরিয়ান আর আদনান যেন আকাশ থেকে পড়লো। দুজনে একযোগে চোখ বড় বড় করে বলে উঠল, কি, এত টাকা? কবিরাজ এবার নিজের দাড়িতে হাত বুলিয়ে বিজ্ঞের মতো বলল, দেখ, ভালো ফল পেতে গেলে তো একটু টাকা খরচ করতেই হবে বাবা। ভালোবাসা কি আর সস্তায় পাওয়া যায়? আদনান এবার আরিয়ানের কাঁধে ভর দিয়ে কানে কানে ফুসলানি দিয়ে বলল, ভাই, দিয়ে দাও। ট্রিনা ভাবির যে রাগ, তাতে এই টাকা উসুল হয়ে যাবে, ভালো হবে কিন্তু। আরিয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের পকেট থেকে মানি ব্যাগ বের করলো। ভিতরে হাতটা দেখলো সেখানে ক্যাশ এত টাকা নেই। আরিয়ান কিছু বলার মুখ খোলার আগে কবিরাজ দাঁত বের করে এক বিশ্রী হাসি দিয়ে বলল, আরে টাকা নিয়ে চিন্তা করো না বাবা, ডিজিটাল যুগ, মোবাইলেই পেমেন্ট দিয়ে দাও। হ্যাঁ। আদনান মনে মনে বিড়বিড় করলো, বাব্বা, এ তো দেখি মোয়া স্মার্ট কবিরাজ, বটের তলায় বসে ক্যাশলেস ট্রানজ্যাকশন চালাচ্ছে। আরিয়ান অনেকটা বাধ্য হয়ে পেমেন্ট সেরে ফেললো। তবে মনে মনে নিজেকে শোনালো, কাজ যদি না হয় তবে কবিরাজের কবি যোগরাজ সবকটা আমি আজকে ছুটিয়ে দেব। টাকা অ্যাকাউন্টে পৌঁছানোর মেসেজ বাজতেই কবিরাজ তার পাশে বসে থাকা এক চেলা বা কর্মচারীকে ইশারা করলো। সে তৎক্ষণাৎ উঠে গিয়ে ভেতর থেকে একটা জরাজীর্ণ মিষ্টির প্যাকেট নিয়ে আসলো। প্যাকেটটা দেখে আদনান ভ্রু কুচকে বলে উঠল, মিষ্টি খাওয়াতে হবে কেন? আপনি বরং ওই ফাইল বা যা আছে ওসব দেন, আমরা চলে যাই। লোকটা প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, আরে পাগল, এটাই তো ঔষধ। আরিয়ান এবার সত্যি সন্দিহান হয়ে জিজ্ঞাসা করলো, মিষ্টি আবার ওষুধ হয় কি করে? কবিরাজ গম্ভীর গলায় বলল, এতে স্পেশাল ঔষধ মিশানো আছে, সাধারণ মিষ্টি মনে করলে ভুল করবি। হ্যাঁ। আদনান এবার প্যাকেটের দিকে তাকিয়ে উৎসুক হয়ে বলল, আচ্ছা বাবা, তার মানে এই মিষ্টিগুলো আমাদের বউদের খাওয়াতে হবে? কবিরাজ মাথা নেড়ে বলল, তোরা খাবি। আদনান আর আরিয়ান এবার একে অপরের মুখের দিকে তাকালো। আদনান ভেবাচাকা খেয়ে বলল, মানে আমরা খেলে আমাদের বউ কিভাবে বশ হবে, সেটা তো মাথায় ঢুকছে না। হবে হবে, স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের টান আছে না, তোরা খেলে সেই ঔষধি গুণের টান তাদের কলিজায় গিয়ে লাগবে। আদনান সাথে সাথে গলে গিয়ে বলল, হ, ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন বাবা, অন্তরের টানই তো আসল। আরিয়ান আদনানের এই গদগদ ভাব দেখে বিরক্ত হয়ে একটা ধমক দিল, চুপ করতো, আজব সব কথাবার্তা, চল এবার এখান থেকে। দুজনের সেই আজব মিষ্টির প্যাকেট নিয়ে তড়িঘড়ি করে কবিরাজের ডেরা ত্যাগ করলো। আরিয়ানের গাড়িটা রাতের হাইওয়ে ধরে দ্রুতগতিতে মির্জাবাড়ির দিকে ছুটে চলছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোগুলো জানালার কাছ দিয়ে আরিয়ানের গম্ভীর মুখে এসে পড়ছে।
সে এক মনে ড্রাইভ করছে, অন্যদিকে পাশে বসে থাকা আদনানের আনন্দ আর ধরে না। সে মনে মনে এক বিশাল কল্পনার জগৎ সাজিয়ে ফেলেছে, যেখানে সে ডাইনিং টেবিলে চেয়ারে আয়েশ করে পা তুলে বসে আছে আর নৌশি বিনম্রভাবে তার সামনে শরবতের গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। যাক, আজ থেকে অন্তত খাট থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আদনান কেমন আপন মনে হাসতে দেখে আরিয়ান আর চোখে তাকিয়ে বলল, কি হলো, কি ভাবছিস, এত হি করছিস? আদনান গদগদ হয়ে বলল, কি বলবো ভাইয়া, আমার না খুশিতে এখনই নাচতে মন চাচ্ছে। আরিয়ান বলল, নাচবি? দাঁড়া, এখন মিউজিক প্লেয়ারে গান ছেড়ে দিচ্ছে। কমলা নাচে কোমর দোলাইয়া, তুইও নেচে নেচে কোমর দোলাগা। আদনান মুখটা একটু কাচুমাচু করে বলল, আরে ধরে নিয়ে তুই কমলের পুরুষ ভার্সন, এখন চুপ করে বসতো। আরিয়ানের ধমকে আদনান আর কথা বাড়ালো না। গাড়িটা একসময় মির্জাবাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো। আরিয়ান গাড়ি থেকে নামার জন্য হ্যান্ডেলে হাত দিতে আদনান খপ করে তার হাত চেপে ধরলো, বাধা দিয়ে বলল, দাঁড়াও ভাইয়া, ওখানেই নামছো কেন? মিষ্টিগুলো কি গাড়িতে বসেই খেয়ে নেবো না? আরিয়ান ভ্রুকুচকে বলল, কেন, বাড়ির ভেতর গিয়ে আরাম করে খেলে কি সমস্যা? আদনান ফিসফিসিয়ে বলল, আরে ভাইয়া, কি যে বলো না, বাড়ির ভেতরে গিয়ে যদি প্যাকেট খুলি তখন কেউ জিজ্ঞেস করেন কিসের মিষ্টি, তখন কি জবাব দেবে? বলবে যে বউ বয়স্করা টনিক খাচ্ছে, ইজ্জত কি আর থাকবে? আরিয়ান কিছুক্ষণ ভেবে দেখলো আদনানের কথায় যুক্তি আছে। সে মাথা নেড়ে বলল, তাও ঠিক আচ্ছা, চল গাড়িতে বসেই খেয়ে নে আগে। আদনান অনেক উৎসাহ নিয়ে মিষ্টির প্যাকেটটা খুললো, কিন্তু প্যাকেট খুলতেই তার মুখের হাসিটা মুহূর্তে উবে গেল। প্যাকেটের ভেতর মাত্র 4টা ছোট ছোট গোল্লা আকৃতির মিষ্টি পড়ে আছে। আদনান হাহাকার করে উঠল, হায় খোদা, এই মাত্র 4টা মিষ্টির জন্য এই বাটফার কবিরাজ 10,000 টাকা নিল। এক একটা মিষ্টির দাম কি 2,500 টাকা করে? আরিয়ান তপ্ত শ্বাস ফেলে বলল, এখন আর দাম হিসেব করে লাভ নেই, বেশি কথা না বলে দে আগে খাই। দুজনে মিলে প্যাকেটে থাকা মিষ্টি খাওয়া শুরু করলো। আরিয়ান প্রথমে মিষ্টিতে একটা কামড় দিয়ে মুখটা কুচকে ফেললো, চিবোতে চিবোতে বলল, কেমন একটা বিদঘুটে গন্ধ আসছে না মিষ্টি থেকে, কেমন যেন ভ্যাবসা ভ্যাবসা স্মেল। আদনান নিজেও সে উটকো গন্ধটা পাচ্ছিল। মিষ্টির স্বাদটাও যেন একটু তিতকুটে, তবুও সে নিজেকে শান্ত রাখতে বলল, আরে ভাইয়া, ওটা তো স্পেশাল ঔষধি ঘ্রাণ। অমৃতের কি আর সাধারণ মিষ্টির মতো গন্ধ হয়? দুজনে মিলে কোনো মতে 4টা মিষ্টি সাবার করলো। প্যাকেটের শেষ অবশেষটুকু বাইরে ফেলে দিয়ে তারা বেশ সাহস সঞ্চয় করে বাড়ির ভেতরে ঢুকলো। রান্নাঘরে রান্না করছে রিনি। মেয়েটা এই কয়দিনে নিজেকে যেন আমূল বদলে ফেলেছে। একসময় চঞ্চল আর জেদি রিনি এখন বেশ গুছিয়ে রান্না করতে পারে। ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছিলেন ওমর হাওলাদার। তিনি গলা চড়িয়ে ডাক দিলেন, রিনি, চাটা দিয়ে যাস মা। রিনি ওপাশ থেকে সাড়া দিল, হ্যাঁ আব্বু, আসছি। রিনি এখন স্থায়ীভাবে এই হাওলাদার বাড়িতে থাকছে। শুরুতে নিজের ফ্ল্যাটেই ছিল, কিন্তু ওমর হাওলাদার যখন দেখলেন রিনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিচ্ছে, তখন বড় একা এই মানুষটাই তাকে অনুরোধ করেছিলেন এখানে চলে আসতে। রিনিও দ্বিমত করেনি। একে তো বাবার মতো এই মানুষটার সেবা করা যাবে, তার উপর নিজের একাকিত্ব খুঁজবে। রিনি ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে এসে ওমর হাওলাদারের হাতে দিল এবং নিজে গিয়ে পাশের সোফাটায় বসলো। ওমর হাওলাদার চা একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসলেন, বললেন, বাহ, তোর হাতে চা একদম ট্রিনার মতো। সত্যি বলতে কি, তার চেয়েও ভালো হয়েছে। রিনি একটু লাজুক হেসে বলল, আমায় পাম দিচ্ছ তাই না, বলো আব্বু? ওমর হাওলাদার স্নেহে রিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দূর পাগলি মেয়ে, পাম দিতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। তোর হাতের চায়ে আলাদা একটা মমতা আছে। রিনি হাসলো। ওমর হাওলাদার এবার একটু নিবিড় চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, একটা জিনিস খেয়াল করলাম, এই বাড়িতে আসছিস থেকে তুই আমাকে আব্বু বলে ডাকছিস, আগে তো পাপা বলে ডাকতি। রিনি কিছুক্ষণ উদাস হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, ত্রিনা যখন তোমাকে আব্বু বলে ডাকে তখন আমার মনে হতো এই ডাকটার ভেতরে বুঝি মধু বেশি, তাই আমিও ডাকতে শুরু করলাম। এখন রিয়েলাইজ করছি আব্বু ডাকের ওপর আর কোনো মধুর ডাক এই পৃথিবীতে নেই। ওমর হাওলাদার রিনির কথায় মুচকি হাসলেন। তার চোখ দুটো ভিজে এলো। ঠিক সেই মুহূর্তে রিনি আবেগপ্রবণ হয়ে বলল, আব্বু, আমাকে আমার পূর্বের সব অপকর্মের জন্য ক্ষমা করে দিও। আমি অনেক ভুল করেছি তোমাদের সাথে। ওমর হাওলাদার পরম মমতায় রিনিকে বুকের সাথে মিশিয়ে নিলেন। ধরা গলায় বললেন, বাবার কাছে মেয়ের কি কখনো ভুল থাকতে পারে বল?
রিনির চোখ বেয়ে তখন শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ছে। যদিও ওমর হাওলাদারের সাথে রিনির কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও এই মানুষটা তাকে বাবার ভালোবাসার কোনো কমতি রাখেননি। রিনি জীবনের প্রথমবার বাবা নামক এক বিশাল বটবৃক্ষের ছায়ায় নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। তার ইচ্ছে করছে নিরাপদ বুকেই যেন এক জনম পার করে দিতে পারে। আরিয়ান আর আদনান যখন ড্রয়িং রুমে পা রাখলো তখন সেখানে মিতু, নৌশি আর ট্রিনা আড্ডায় মশগুল। সচরাচর এই দুই ভাইকে একসাথে কোথাও যেতে দেখা যায় না, তাই তাদের দুজনকে একসাথে দেখে তিনজনাই বেশ অবাক হলো। মিতু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? দুই ভাই একসাথে কোথায় গিয়েছিলে? আদনান দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, এই তো একটু বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম। মিতু বিস্ময় নিয়ে বলল, হাওয়া খেতে? তা তোমাদের হাওয়া খাওয়ার শখ হলো কবে থেকে? আরিয়ান ওসব কথায় কান্না দিয়ে ট্রিনার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ত্রিনা, রুমে এসো, কথা আছে। ট্রিনা কোনো উত্তর না দিয়ে ঝট করে মুখ ফিরিয়ে নিল। তার মানে অভিমান এখনো এক বিন্দু কমেনি। আরিয়ান আদনানের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি রে আদনান, তোর এই কবিরাজি মিষ্টির তো কোনো কাজ হচ্ছে না। আদনান অভয় দিয়ে বলল, আরে ভাইয়া ধৈর্য ধরো, মাত্র তো খেলে, রক্তে মিশতে দাও, কয়েক ঘন্টা যাক, তারপর ম্যাজিক দেখবে। আরিয়ান আর কথা বাড়ালো না, গটগট করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ট্রিনার রুমে ঢুকতে আরিয়ান উঠে দাঁড়ালো। ট্রিনা পাশ কাটিয়ে যেতে চাইলে আরিয়ান পথ আটকে দাঁড়ালো। ট্রিনা তীক্ষ্ণ স্বরে বলল, সরু সামনে থেকে। আরিয়ান আদুরে গলায় বলল, আমার শ্যামরণীর রাগ কি এখনো জল হয়নি? ট্রিনা নিরুত্তর। আরিয়ান আবারও বলল, সরি তো বললাম, এবার মাফ করে দাও না। ট্রিনা তবুও পাথরের মতো অনড়, গালে সেই অভিমানের ফোলা ভাব এখনো অটুট। আরিয়ান এবার পকেট থেকে ফোনটা বের করে সরাসরি মীরার নাম্বারে কল দিল। ট্রিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কাকে কল দিচ্ছেন আপনি? আরিয়ান কোনো জবাব দিল না। ওপাশ থেকে কলটা রিসিভ হতে আরিয়ান লাউড স্পিকার অন করে বলতে লাগলো, শোনো মীরা, তুই তো আমার মায়ের মতো। একজন মা হয়ে নিজের ছেলের কাছে বেবি টেবি লিখে মেসেজ দিস না তো। তোর এসব মেসেজের কারণে আমার বউ ভীষণ রাগ করে, অভিমান করে অনেক কষ্ট পায়। আর আমার বউয়ের চোখে জল দেখলে আমার কলিজায় টান লাগে। তুই বরং চটপট একটা বিয়ে করে নে, তারপরে ভদ্রলোককে আব্বা টাকা সহ্য করে দেয়। আর খবরদার আমাকে আর কোনোদিন মেসেজ দেবে না, নইলে আমার বউ আমাকে মারবে। বলে আরিয়ান কলটা কেটে দিল। ট্রিনা এতক্ষণ বড় বড় চোখ করে আরিয়ানের কাণ্ড দেখছিল। আরিয়ান এরকম কাণ্ড দেখে সে ফিক করে হেসে দিল। ট্রিনার মুখে হাসির রেখা দেখে আরিয়ানের বুকের পাথরটা যেন নেমে গেল। সে পরম মমতায় ট্রিনাকে নিজের বুকের মাঝে টেনে নিল। ট্রিনার কপালে আলতো করে চুমুকে ফিসফিসিয়ে বলল, তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে না শ্যামরণী। কিন্তু রোমান্টিক এই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ আরিয়ান অনুভব করলো তার পেটের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠছে। একটা চিনচিন ব্যথা মুহূর্তেই সারা পেটে ছড়িয়ে পড়লো। আরিয়ান ট্রিনাকে সরিয়ে দিয়ে কুকড়ে গিয়ে বলল, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। বলেই সে ঝড়ের বেগে ওয়াশরুমে ঢুকে গেল। ট্রিনা একটু অবাক হলো ঠিকই, তবে বিশেষ কিছু না ভেবে বিছানায় গোছাতে শুরু করলো। কয়েক মিনিট পর আরিয়ান ঘামতে ঘামতে বেরিয়ে আসলো, কিন্তু দরজা বন্ধ করে বিছানার দিকে 2 কদম এগিয়েতে সে আবারও পেটে চেপে ধরলো। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে ভেতরে কোনো ওলটপালট চলছে। ট্রিনা উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরিয়ান দাঁতে দাঁত চেপে কোনো মতে বলল, কিছু না, বোধহয় গ্যাস্ট্রিক হয়েছে। কিন্তু কথা শেষ করতে না করতে সে আবারও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। এভাবে প্রায় 6-7 বার আসা যাওয়া চলল। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ট্রিনা এবার ভয় পেয়ে গেল। সে আরিয়ানের কপালে হাত দিয়ে বলল, আপনার তো অনেক শরীর খারাপ লাগছে, আমি কি ডক্টরকে কল দেবো? আরিয়ান ক্লান্ত গলায় জবাব দিল, না, লাগবে না। উফ। বলেই সে আবারও তীরের বেগে ওয়াশরুমের দিকে ছুটল। আদনানের অবস্থাও তখন শোচনীয়। মনে হচ্ছে পেটের ভিতর কেউ বিষ যুদ্ধ শুরু করে দিয়েছে। কয়েকবার ওয়াশরুম থেকে ম্যারাথন দৌড় দিয়ে এসে ধপাস করে বিছানায় বসলো। মুখটা আমশির মতো শুকিয়ে গেছে। আদনানের এই করুণ দশা দেখে নৌশি বিছানার এক কোণে বসে ঠোঁট টিপে হাসছে। আদনান দাঁতে দাঁত চেপে বলল, হাসিস না নসি, একদম হাসবি না, লাত্তে খাবি কিন্তু। নৌশি এবার কোমরে হাত দিয়ে রুখে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, দে লাথি, দেখি কত বড় সাহস তোর। সকালে একটা খেয়েও কি পেট ভরেনি যে আবার বায়না করছিস? আদনান আর পাল্টা যুক্তি দেওয়ার শক্তি পেল না। পেটের ভেতরে তখন মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব জট পাকিয়ে যাচ্ছে। নৌশি তার অবস্থা দেখে মায়া দেখানোর বদলে ফিক করে হেসে বলল, একটা বুদ্ধি দেই তোকে। আদনান অসহায়ভাবে তাকিয়ে বলল, কি? পাছায় একটা কাগজ শক্ত করে বেঁধে নে, তাহলে অন্তত বারবার এই দৌড়টা দিতে হবে না। আদনান নৌশির দিকে হাঁ করে তাকিয়ে রইল, তারপর নিজের কপাল চাপড়ে আর্তনাদ করে বলল, হায় রে কপাল,
আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর ওই ঐতিহাসিক বুদ্ধির জন্য ডক্টর ইউনূসের নোবেল প্রাইজটা তোকে এনে দিতাম, দুনিয়া উদ্ধার হয়ে যেত। কথাটা শেষ করতে পারল না আদনান। আবারও পেটের ভেতর গুড়গুড় শব্দ শুরু হতে সে তীরের বেগে ওয়াশরুমের দিকে ছুটল। কমোডে বসে বসে এসে এখন যত রকমের গালি জানা আছে সব কবিরাজকে দিচ্ছে। বিড়বিড় করে বলছে, হারামজাদা বাটপার কবিরাজ, নির্ঘাত নষ্ট মিষ্টি খাইয়ে দিয়েছে। আমার জীবন এখন যায় যা অবস্থা, ওরে যদি একবার হাতের নাগালে পাই তবে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। 10,000 টাকা দিয়ে আমি শেষমেশ ডায়রিয়া কিনলাম। আরিয়ান আর পারছিল না। রুমের চার দেয়ালের ভিতর থাকলে পেটের মোচড় যেন আরো বেড়ে যাচ্ছে। একটু স্বস্তির আশায় সে করিডোরে বেরিয়ে এলো হাঁটাহাঁটি করতে। ঠিক সেই মুহূর্তে তার নজরে পড়ল আদনানকে। আদনানও দেয়ালে হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে করিডোর দিয়ে হাঁটছে। আদনানকে দেখা মাত্রই আরিয়ানের চোখের মনি রাগে স্থির হয়ে গেল। আদনান বড় ভাইয়ের অগ্নিশর্মা চেহারা দেখে বুঝে গেল যে আজ কপালে অশেষ দুর্গতি আছে। সে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করতে আরিয়ান ক্ষিপ্ত হাতে পেছন থেকে আদনানের কলার আর ঘাত চেপে ধরল। আদনান আর্তনাদ করে উঠল। ভাইয়া সারো, উফ লাগছে তো। আরিয়ান দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, হারামজাদা বদমাইশ, খুব তো বলেছিলে কবিরাজের কাছে গেলে বউ বশ হয়ে যাবে। বশ হওয়া তো দূরে থাক, এখন তো বাথরুমে দৌড়াতে দৌড়াতে আমার জান বের হওয়ার উপক্রম। আদনান তখন ব্যথায় আর পেটের চাপে কুকড়ে গিয়ে পড়ল। আমার কি দোষ বলো? আমি কি জানতাম নাকি ওই বুড়ো ভামটা আমাদের নষ্ট মিষ্টি খাওয়াবে? দেখো না, আমার নিজের অবস্থাও তো ক্রাশিন। সারো ভাইয়া, দোয়াই লাগে। আরিয়ান কিছুতেই ছাড়ল না। আদনান এবার নিরুপায় হয়ে মুখভঙ্গি খিচিয়ে দাঁত মুখ শক্ত করে বলল, ভাইয়া হাগু পেয়েছে, এখন যদি না ছাড়ো তবে এখানে কিন্তু কাজ সেরে দেব, সামলাতে পারবে না কিন্তু। আদনানের এই কথা শুনে আরিয়ান সাথে সাথে হাত সরিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ালো। আদনান এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। ওখান থেকেই দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে সোজা ওয়াশরুমে সে দিয়ে গেল। এদিকে আদনানকে ছেড়ে দিতে আরিয়ানের পেটের ভেতরও মোচড় দিয়ে উঠল। সেও আর এক মুহূর্ত দেরি না করে নিজের পেট চেপে ধরে পাগলের মতো নিজের রুমের ওয়াশরুমের দিকে দৌড় দিল। টানা 2 দিন শয্যাশায়ী থাকার পর আজ আরিয়ান আর আদনান কিছুটা সুস্থ বোধ করছে। গত 2 দিন ডক্টর এসে স্যালাইন দিয়েছে, তাতে শরীরটা এখন ধাতে ফিরেছে। তবে মির্জা বাড়ির সবার মনে একটা ঘোরতর সন্দেহ দানা বেঁধেছে। একসাথে 2 ভাইয়ের এমন পেট খারাপের মহোৎসব কি শুধুই কাকতালীয়? মিতু আর বড় মা অনেক জেরা করেও জুৎসই কোনো জবাব পাননি। আদনান বাইকে চাবিটা আঙ্গুলে ভনভন করে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সিঁড়ির শেষ ধাপে আসতে আরিয়ানের সাথে তার মুখোমুখি দেখা। আরিয়ান ভ্রু কুচকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? আদনান দাঁতে দাঁত চেপে বলল, যাচ্ছি ওই বদমাইশ কবিরাজের কাছে। আরিয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, তুই আবার এই ভণ্ডের কাছে যাচ্ছিস? 10,000-এর শিক্ষা হয়নি? এবার আর ওষুধ আনতে যাচ্ছি না ভাইয়া। এবার ওর এমন ওষুধ আর ট্রিটমেন্ট দিয়ে আসবো যাতে জীবনে আর কোনোদিন কারোর সাথে এমন ভণ্ডামি করার সাহস না পায়। ওরে আজ বটের তলা থেকে তুলে না আনলে আমার নাম আদনান না। বলেই আদনান ঝড়ের বেগে বেরিয়ে গেল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে দেখলো চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এখন সন্ধ্যা নামছে আর এই সময় বাড়ির বাতি সব নেভানো দেখে আরিয়ান একটু অবাক হলো। সে সুইচ টিপে জ্বালাতে এই দেখলো ট্রিনা বিছানায় চোখ বুজে শুয়ে আছে। আরিয়ান ধীর পায়ে ট্রিনার পাশে গিয়ে বসলো। পরম মমতায় তার কপালে হাত রাখতে ট্রিনা একবার চোখ মেলে আরিয়ানকে দেখলো, তারপর আবারও চোখ বুজে ফেললো। আরিয়ান ট্রিনার রেশমি চুলে বিলি কেটে দিতে দিতে নরম সুরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শ্যামলিনী? এ অসময় শুয়ে আছো যে? শরীর কি খারাপ লাগছে? ট্রিনা কোনো মৌখিক উত্তর দিল না, তবে সে পাশ ফিরে শুয়ে নিজের মাথাটা আরিয়ানের উরুর উপর রাখলো। আরিয়ান মুচকি হাসলো। সে বুঝতে পারলো এটা শরীর খারাপ নয়, বরং ট্রিনার মুড সুইং। আরিয়ান মুচকি হেসে ট্রিনার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিল। আরিয়ান নরম গলায় বলল, আজ বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, একটু ঘুরতে যাবে? ঘুরতে যাওয়ার কথা শুনে ট্রিনা বিছানায় উঠে বসলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো নীল আকাশে সন্ধ্যা নেমে এসেছে। দূরে ল্যাম্পপোস্টের আলোগুলো মিটমিট করছে। ট্রিনা একটু অবাক হয়ে বলল, এই সন্ধ্যার সময় আবার কোথায় যাব? আরিয়ান ট্রিনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অজানা কোথাও, যেখানে গেলে আমার শ্যামলিনীর এই মেঘলা মনটা একদম রোদেলা হয়ে যাবে। ট্রিনা এবার আর কোনো যুক্তি না দেখে আরিয়ানের বুকে মাথা রাখলো। একদম ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলল, ভালো লাগছে না। ট্রিনার গলায় এমন কোমল বাচ্চামো ভাব এর আগে আরিয়ানের খুব একটা দেখেনি। সে মুগ্ধ হয়ে হাসলো। ট্রিনার মাথায় বিলি কাটতে কাটতে বলল, এই তো এখন আমার লক্ষ্মী বউটার মতো লাগছে। সবসময় এইভাবে একটু বাচ্চামি করে কথা বললে কি সমস্যা? ট্রিনা মুখ তুলে তাকালো, একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, এটাকে বাচ্চামো বলে না, ন্যাকামো বলে। আরিয়ান ট্রিনার গালটা টেনে দিয়ে বলল, মেয়েরা স্বামীর সাথে ন্যাকামি করবে না তো কার সাথে করবে? পাশের বাড়ির ভাইয়ের সাথে?
আরিয়ানের এই রসিকতায় টিনা না হেসে পারল না। তার মনের ভেতরে থাকা গুমট মেঘগুলো যেন নিমিশেই কেটে গেল। আরিয়ান আবারও জিজ্ঞাসা করলো, এখন বলো কি করতে মন চাচ্ছে তোমার? টিনা কিছুক্ষণ গভীরভাবে ভাবলো, তারপর খুব সিরিয়াস মুখে বলল, ইচ্ছে করছে একটা ধবধবে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের মগডালে পা ঝুলিয়ে বসে থাকতে। টিনার এমন অদ্ভুত আর ভৌতিক ইচ্ছার কথা শুনে আরিয়ান হেসেই খুন। সে হাসতে হাসতে টিনার কপালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, না বাবা, অত শখ নেই। আমি চাই না আমার সুন্দরী বউটা পেতনি চাচুক। এমনিতে কি কম ভয় দেখাও তুমি? টিনা এবার আরিয়ানের বুক থেকে মাথা তুলে তার কালো কুচকুচে দাড়িতে আঙ্গুল বুলাতে লাগলো, যেন কোনো প্রিয় খেলনা নিয়ে খেলছে। হঠাৎ আরিয়ানের নাকটা টেনে দিয়ে আদুরে গলায় বলল, আপনি কিন্তু কিউট আছেন অনেক। আরিয়ান এবার আর হাসি চেপে রাখতে পারল না। এই মেয়েটা কখন গম্ভীর হয়ে যায় আর কখন যে 5 বছরের বাচ্চার রূপ নেয় তা বোঝা বড় দায়। তবে টিনার এই বাচ্চামো স্বভাবটাই আরিয়ানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আদনান আর তার বন্ধু বান্ধব নিয়ে যখন কবিরাজের ডেরায় হাজির হলো, তখন চারিদিকের পরিবেশটা বেশ গুমোট হয়ে আছে। অতগুলো টকবকে যুবক ছেলেকে একসাথে নিজের আস্তানায় ঢুকতে দেখে কবিরাজ থতমত খেয়ে গেল। তবুও পেশাদারি ভণ্ডামি বজায় রেখে গলায় যতটা সম্ভব গাম্ভীর্য এনে বলল, কি ব্যাপার বাবারা, 3 জন একসাথে? সবারই কি মন চাঙ্গা করার ঔষধ লাগবে নাকি? আদনান আর তার গ্যাং কোনো কথা না বলে ধীর পায়ে এগুলো সবাই মিলে ঘিরে ধরলো কবিরাজকে। আদনান একদম সামনাসামনি জাকিয়ে বসে দাঁতে দাঁত চেপে বলল, না বাবা, আজ আমরা ঔষধ নিতে আসিনি, আজ এসেছি তোকে মহা ওষুধ দিতে। লোকটা আদনানকে দেখে চিনতে পারলো। পরশুদিনই তো এই ছেলেটা বড় ভাইকে নিয়ে এসে 10,000 টাকা গুছিয়ে দিয়ে গেল। আদনান কিছু একটা বলতে গিয়ে হঠাৎ কুচকে তাকিয়ে বড় বড় শ্বাস নিল। একটা উৎকটার বিশ্রী গন্ধ চারিদিকের বাতাসটাকে ভারী করে তুলেছে। আদনান বন্ধুদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই এই কিসের ঘ্রাণ রে এটা? আরে 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 আরে, নাক তো জ্বলে যাচ্ছে। আচ্ছা, ছেলেরাও ঘ্রাণটা নিল। একজন অভিজ্ঞের মতো নাক টেনে বলে উঠল, ভাই আদনান, এটা তো খাঁটি গাঁজার গ্রান, মালটা একদম কড়া। মুহূর্তেই সবার কাছে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই ভণ্ড কবিরাজ বটের তলায় বসে আধ্যাত্মিকতার নামে এতক্ষণ ধুমসে গাঁজা সেবন করছিল। আদনান আর দেরি করলো না, এক ঝটকায় কবিরাজের ঘাটটা মোটকে ধরার মতো করে চেপে ধরলো। গর্জে উঠে বলল, ওরে শালা বন্ড, তুই কবিরাজের নামে মানুষের পেট খারাপ করাস, আবার এখানে বসে গাজর সেবন করিস? তোর তো সাহস কম না? ঘটনার আকস্মিকতায় কবিরাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই আদনানের এক বন্ধু, দেখি তো তোর দাড়িটা আসল কিনা বলে সজোরে এক টান দিল। সাথে সাথেই খ্যাক খ্যাক করে দাড়িটা গোড়া শুদ্ধ খুলে হাতে চলে আসলো। দেখা গেল ওটা ছিল আঠা দিয়ে লাগানো নকল দাড়ি। আদনান চোখ কপালে তুলে বলল, ওরে বাটপার, দাড়িটাও নকল? তুই তো দেখে আজ তো একটা মাকাল ফল। সবার চোখ তো চরক গাছ। এই ভণ্ডটা শুধু টুকটাকি ভুয়া করে না, এর দাড়িটাও যে আঠা দিয়ে লাগানো নকল তা কেউ কল্পনাও করেনি। দাড়ি খুলতেই বেরিয়ে এলো বছর 30-এর এক জোয়ান যুবক। বেগতিক দেখে সেই তথাকথিত কবিরাজ যখনই পালানোর জন্য এক দৌড় দিতে চাইলো, আদনান অমনি ক্ষিপ্ত হাতে লোকটার পরনে লাল লুঙ্গি টেনে ধরলো। বেচারা যাবে কোথায়? ল্যাজগবরের অবস্থা হয়ে সেখানে থমকে দাঁড়ালো। লোকটা এবার হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, মাফ কর ভাই, আর কোনোদিন এরকম করবো না। এবারের মতো ছেড়ে দাও ভাই। আদনান আর তার বন্ধু মহল তো আজ ছেড়ে দেওয়ার মুডে নেই। তারা চারিপাশ থেকে জেকে ধরলো তাকে। এরপর 4 বন্ধু মিলে লোকটাকে আস্ত চ্যাংদোলা করে শূন্যে ভাসিয়ে দিল। 2 জন হাত ধরলো আর 2 জন ধরলো পায়ের। পর শুরু হলো আসল ট্রিটমেন্ট। 2 জন মিলে কবিরাজের পেটে আর বগলে এমন সুরসুরি দিতে লাগলো যে বেচারা হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার দশা। হাসি না এলেও যেন শরীরের স্নায়ুগুলো বিদ্রোহ করছে। হি হি করে হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। বেশ কিছুক্ষণ এই সুরসুরি থেরাপি চালানোর পর আদনান হাত তুলে ইশারা করলো, থাম। সামনেই একটা শ্যাওলা ধরা পচা পুকুর দেখা যাচ্ছে। আদনান চ্যাংদোলা করেই লোকটিকে সেই পুকুর পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। কবিরাজ এবার চিৎকার করে কাঁদতে লাগলো, আরে ছেড়ে দাও। আচ্ছু, আরে সব ভণ্ডামি করবো না, পায়ে ধরছে তোমাদের। আচ্ছু। আদনান এবার তপ্ত স্বরে বলল, তোর ওই মিষ্টির জন্য 2 দিন আমরা বিছানায় পড়েছিলাম রে হারামজাদা। সারাদিন টয়লেটের চৌকাঠে বসে পার করতে হয়েছে জীবন, আজ এর একটা ফয়সালা হবে। আদনান পকেট থেকে নিজের মোবাইল বের করে ভিডিও অন করে লোকটার মুখের সামনে ধরলো। গম্ভীর গলায় বলল, তোর সব অপকর্মের কথা এই মুহূর্তে স্বীকার করবে, ক্যামেরার সামনে সব সত্যি বলবে, তা না হলে এই ময়লা পুকুরে তোকে এক ধাক্কা ছুড়ে মারবো। এখন বল।
পুকুরে সে পচা গন্ধ আর আদনানের মেজাজ দেখে লোকটার কলিজা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় ক্যামেরার দিকে তাকিয়ে স্বীকারোক্তি দিতে শুরু করলো। আমি আমি আসলে কোনো কবিরাজি কায়দা কারণ জানি না। আমার আসল উদ্দেশ্য ছিল লোক ঠকিয়ে টাকা কামানো, আর এই কবিরাজির আড়ালে আমি এখানে নেশা জাতীয় দ্রব্য আর গাঁজা বিক্রি করতাম। আমি দোষী ভাই, এবার এবার আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। লোকটা ভেবেছিল সব সত্যি বললে বুঝি নিস্তার পাবে। আদনান ভিডিওটা সেভ করে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, শ্রেয় তো দেবই, তবে আমার হাতে না। পুলিশ আসছে, ওরাই তোকে নিয়ে যাবে। ওখানে বাকি সত্যগুলো উগড়ে দেশ। ঠিক কিছুক্ষণ পরে সাইরেন বাজিয়ে পুলিশের জিপ এসে হাজির হলো। ভণ্ড কবিরাজকে হাতকড়া পরিয়ে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন আদনানের মনে হলো তার 10,000 টাকার শোকটা অন্তত কিছুটা হলেও লাঘব হয়েছে। সন্ধ্যার মায়াবী আলোয় মির্জা বাড়ির এই চড়ুই ভাতি যেন এক অনন্য রূপ নিয়েছে। রাস্তার দুই পাশে সারিবদ্ধ সুউচ্চ সব অট্টালিকা, তার মাঝখানে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে মসৃণ পিচ ঢালা রাস্তা। রাস্তার ধার দিয়ে ফুটে থাকা হরেক রকমের ফুলের সুবাস বাতাসে ভাসছে। এই রাস্তায় রিকশার বাইকে টুংটাং শব্দ ছাড়া বড় কোনো গাড়ির আওয়াজ নেই, তাই শান্তিতে হাঁটা যাচ্ছে। ট্রিনা আর আরিয়ান একা আসেনি, তাদের সাথে যোগ দিয়েছে নৌশি, আদনান এবং মিতু রোহান। নুসরাত আর নির্জনকেও কল করে আনা হয়েছে, কারণ তাদের বাড়ি খুব একটা দূরে নয়। 400 ট্রিনা, নুসরাত, নৌশি আর মিতু একদম সামনের সারিতে খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে চলেছে। তাদের গল্প আর হাসিতে পুরো রাস্তাটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর পেছনে পেছনে এক বিচিত্র দৃশ্য তৈরি করে হেঁটে আসছে স্বামী নামক 4 জন পুরুষ। দৃশ্যটা বেশ হাস্যকর। 4 জনের হাতেই তাদের প্রিয়তমা স্ত্রীদের জুতা। ট্রিনার হিল জুতো পরে হাঁটতে কষ্ট হচ্ছিল দেখে আরিয়ান জোরাজোরি করে জুতা জোড়া খুলে নিজের হাতে নিয়েছে। আরিয়ানকে এই মজনু রূপে দেখে বাকি 3 পুরুষও যেন আদর্শ স্বামীর প্রমাণ দিতে চিবুক উঁচিয়ে নিজেদের বউদের জুতা জোড়া বগলদোবা করলো। এখন তারা 4 জন জুতো হাতে নিয়ে বিদ্যর্পে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আদনানের নজর গেল রাস্তার পাশের একটা রক্তলাল কৃষ্ণচূড়া গাছের দিকে। কৃষ্ণচূড়া ফুল দেখবে আর আদনান তার নাদানের বাচ্চা বউ নৌশির জন্য সেটা ছিঁড়বে না তা কি হয়। আদনান ঝটপট গাছের তলা দিয়ে লাফাতে শুরু করলো। গাছটা বেশ উঁচু, আদনানের হাত নাগালে পৌঁছাচ্ছে না। সে বারবার লাফিয়ে হাত বাড়ানোর চেষ্টা করছে, আর তার এই কসরত দেখে পিছনের 3 জন সহ সামনে 4 রমণীও থেমে গেল। আদনানের এই বাদর নাচ দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে তারাও আদনানের চারিপাশে এসে জড়ো হলো। নৌশি তখন মুচকি হাসলো, আদনানকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করলো না। সে এই ডালটার দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, কি রে, এত লাফাচ্ছিস কেন? ফুল পেড়ে দিতে না পারলে আজ তোর কপালে শনি আছে বলে দিলাম। নৌশির মুখ থেকে তুই ডাক শুনে নুসরাত এবার একটু শাসনের সুরে বলে উঠল, তোরা কি এখনো এভাবে কথা বলিস? আদনান তো তোর স্বামী, এখন তো ওকে তুমি করে দেখা উচিত। নৌশি গাল দুটো একটু ফুলিয়ে লাজুক ভঙ্গিতে বলল, ওকে তুমি করে ডাকলে কেমন জানি শরম করে। নৌশিরে অকপট স্বীকারোক্তিতে রাস্তার মাঝখানে হাসির রোল পড়ে গেল। আদনান বেচারা যখন লাফিয়ে কোনোভাবেই ডালটার নাগাল পেল না, তখন আরিয়ান এগিয়ে এলো। সে বেশ গম্ভীর মুখে একটা বুদ্ধি দিল, আদনান, লাফিয়ে সমনষ্ট না করে বরং তুই গাছে উঠে পড়। বড় ভাইয়ের এমন ডিরেক্ট বুদ্ধি শুনে আদনানের যেন প্রাণ ফিরে পেল। সে এক গালে হেসে বলল, এই তো কাজের মতো কাজ হবে এবার। এরপর 3 জন মিলে আদনানকে নিচ থেকে ঠেলে ধাক্কিয়ে আর ভর দিয়ে কোনো মতে গাছের নিচু ডালটার কাছে তুলে দিল। আদনানও বেশ কায়দা করে চড়ে বসলো গাছে। সেখান থেকে সে যত্ন করে ছোট ছোট 4টা কৃষ্ণচূড়ার ডাল ভেঙে নিয়ে নিচে নেমে এলো। রাস্তার হলদেটে ল্যাম্পপোস্টের আলোর নিচে এক রোমান্টিক আবহাওয়া তৈরি হলো। 4 জন পুরুষ তাদের ব্যক্তিগত নারীদের সামনে গিয়ে দাঁড়ালো। সবার হাতেই তখন রক্তলাল কৃষ্ণচূড়া। আরিয়ান অতি সাবধানে ট্রিনার অবাধ্য চুলের ভাঁজে ফুলটা গুজে দিল। ট্রিনা শুধু মুগ্ধ হয়ে আরিয়ানের দিকেই তাকিয়ে রইল। একইভাবে রোহান মিতুর চুলে, নির্জন নুসরাতের চুলে আর আদনান নৌশির চুলে ফুলটা সযত্নে পুড়িয়ে দিল। রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্টের মায়াবী আলো আর কৃষ্ণচূড়ার লাল আভা মিলে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। 4 জুটি এবার নিজেদের মতো করে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। আরিয়ানের শক্ত হাতের মুঠোয় ট্রিনার নরম আঙ্গুলগুলো বন্দি। ট্রিনা মুগ্ধ হয়ে রাস্তার ধারের বাগান আর রাতের আকাশ দেখছে, কিন্তু আরিয়ানের সমস্ত পৃথিবী যেন ওই একটা মুখেই আটকে আছে। তার দৃষ্টিতে ট্রিনা আজ বড় বেশি অপরূপা, বড় বেশি স্নিগ্ধ। হাঁটতে হাঁটতে হঠাৎ ছন্দপতন। ঝনঝন শব্দে ট্রিনার পায়ের রূপলি নুপুরটা খুলে গিয়ে পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ল। ট্রিনা নিচু হয়ে সেটা কুড়িয়ে নিয়ে নিজের পায়ে আবারও পড়তে যাচ্ছিল, কিন্তু আরিয়ান তার হাতটা আলতো করে চেপে ধরে থামিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান রাস্তার মাঝখানে এক হাঁটু গেড়ে নিচু হয়ে বসে পড়ল। আরিয়ানের মতো গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে ভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে ট্রিনা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে আমতা করে বলল, এ কি করছেন আপনি? উঠুন। আরিয়ান কোনো কথা না বলে ট্রিনার আলতা রাঙা পাটা আলতো করে নিজের হাঁটুর উপর তুলে নিল।
টিনা বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ভারসাম্য বজায় রাখতে সে নিজের একটা হাত আরিয়ানের মাথায় রাখলো। আরিয়ান খুব মনোযোগ দিয়ে অতি সন্তর্পণে নুপুরটা টিনার পায়ে পরিয়ে দিতে লাগলো। নুপুরের ছোট ছোট ঘুঙুরগুলো আরিয়ানের আঙ্গুলের ছোঁয়ায় টুংটাং করে ঢেকে উঠছে। নুপুর পড়ানো শেষ করে আরিয়ান নিচে থেকে টিনার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল অতল গভীরতার ভালোবাসা। সে আবেগী গলায় বলে উঠল, ফুলের পায়ে নপুর, এই যে সন্ধ্যায় পাখিরা ঘরে ফিরছে, আকাশে চাঁদ উঠেছে, বাতাস তারা সবে হয়তো আজ আমার শ্যামলাটাকে হিংসা করছে। তারা ভাবছে এমন স্নিগ্ধ এক বোর্ডেই কেন স্বর্গ থেকে এই ভুবন মোহিনীতে নেমে এলো। আরিয়ানের মুখে এমন প্রশংসা শুনে টিনা লজ্জায় আরক্তিম হয়ে গেল। সে চোখ নামিয়ে মুচকি হেসে মৃদু সুরে বলল, আপনি কিন্তু আজ বড্ড বেশি বেশি বলছেন। টিনা আবারও হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আরিয়ানের চোখে পড়লো টিনার শাড়ির আঁচলটা মাটি ছুঁয়ে যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে ঝুঁকে আঁচলটা তুলে নিল এবং খুব যত্ন করে নিজের হাতের কবজির সাথে পেঁচিয়ে বেঁধে নিল। টিনা পেছনে ফিরে এই কাণ্ড দেখে হেসেই ফেললো। সে কৌতুক করে বলল, এ কি করছেন? লোকে দেখলে যে আপনাকে বউ পাগল বলবে। আরিয়ান টিনার চোখে চোখ রেখে প্রশান্তির হাসি হাসলো। সে ধীর স্থিরভাবে জবাব দিল, লোকে যাকে বউ পাগল বলে, প্রকৃতপক্ষে তাকে আদর্শ উত্তম পুরুষ বলে। টিনা হেসে উঠল। সে হাসিতে যেন মুক্ত ঝরল। আরিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্ত্রী সে মায়াবী হাসির দিকে। তার মনে হলো এই মুহূর্তটা, এই হাসিটা আর হাতের সাথে বাঁধা ওই আঁচলটুকু তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। রিনি টেবিলের এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা কাটছিল। খাতার পাতায় লাল কলমের আঁচড় দিতে দিতে সে নিজের অজান্তেই মুচকি হাসছিল। ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। রিনি খাতা দেখা থামিয়ে ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শোনা মাত্র রিনির পুরো শরীর শক্ত হয়ে গেল। বুকের ভেতর এক অদ্ভুত ঘৃণা আর তিক্ততা মোচড় দিয়ে উঠল। রওশনারা বেগম কল করেছে। রিনি চোয়াল শক্ত করে বরফ শীতল কণ্ঠে বলল, আমাকে কেন কল করলেন? ওপাশ থেকে রওশনারা বেগম ধরা গলায় করুণ সুরে বললেন, এভাবে কথা বলছিস কেন মা? আমি তোর মা হই। রিনি একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, না, আমার কোনো মানে। রওশনারা বেগম কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বললেন, তুই নাকি তোর বাবার বাড়িতে থাকছিস? রিনি বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন করল, হ্যাঁ, তাতে তোমার কোনো সমস্যা? আমার বাবার বাড়িতে আমি থাকবো না তো কোথায় থাকবো? রওশনারা বেগম এবার তীক্ষ্ণ গলায় বললেন, তুই নিশ্চয়ই তোর বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ভালো সাজার অভিনয় করছিস, তাই না? আমি তোকে চিনি রিনি। মায়ের মুখে এমন কথা শুনে রিনি স্তব্ধ হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে তীব্র ঘৃণা ভরে বলল, না, তুমি ভুল। প্রতিশোধ নিতে নয়, বরং আমি জীবনের সঠিক পথটা বুঝতে শিখেছি। তোমার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তবে দ্বিতীয়বার আমাকে আর কল দিবে না। বলেই রিনির আগে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সে ঘন ঘন শ্বাস নিচ্ছিল। নিজেকে শান্ত করার চেষ্টা করতেই দেখলো অন্য একটা নাম্বার থেকে বারবার কল আসছে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা তার খুব পরিচিত, মেহরাব দেওয়ান। গত কয়েকদিনে তুলনার মাধ্যমে মেহরাবের সাথে রিনির এক অদ্ভুত অথচ অম্লমধুর সম্পর্ক তৈরি হয়েছে। মেহরাব সাধারণত তুন্নার বিষয় ছাড়া রিনিকে কল দেয় না। বারবার কল দেখে রিনির মনে কু ডাকলো, তুন্নার কিছু হয়নি তো? রিনি দ্রুত কলটা রিসিভ করলো। রিনি ফোনটা কানে ধরতে ওপাশ থেকে মেহরাবের ভারী এবং ভীষণ উদাস কণ্ঠস্বর ভেসে এলো। মেহরাব বলল, মিস রেনি, তোরনা বিকেল থেকে খুব অসুস্থ, গা কাঁপিয়ে জ্বর এসেছে ওর। ওষুধের ঘরেও শুধু আপনার নাম ধরে ডাকছে, খুব বায়না করছে আপনাকে একবার দেখার জন্য। কথাটা শোনা মাত্রই রিনির বুকটা ধক করে উঠল। কলিজার ভেতরে যেন কেউ সূক্ষ্ম সূচ ফুটিয়ে দিল। এই অল্প কদিনে এক অদৃশ্য সুতোই তুর্নার সাথে বাধা পড়ে গেছে সে। তুর্না যেন রিনি নিজের শরীরেরই কোনো এক অংশ। রিনির চোখের সামনে তুর্নার সেই মায়াবী হাসিমাখা মুখটা ভেসে উঠল, যা এখন জ্বরের ঘরে বিবর্ণ হয়ে আছে। রিনি আর একটি মুহূর্ত নষ্ট করলো না, শুধু ধরা গলায় বলল, আমি আসছি। বাইরে তখন ঝুপ করে সন্ধ্যা নেমেছে। মিতু, নৌশি আর ট্রিনা তিনজন মিলে বেশ খোশ মেজাজে গল্প করছিল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আদনান। নৌশি মুখ ফুলিয়ে অভিযোগে ঝুড়ি খুলে বসেছে। আদনান কেন সারাক্ষণ তার সাথে খিটখিট করে, কেন কথায় কথায় ঝগড়া বাঁধায়। নৌশির সেই সিরিয়াস অভিযোগ শুনে মিতু আর ট্রিনা হেসেই কুটিপাটি। কিন্তু এই হাসি ঠাট্টার মাঝেও মিতুর তীক্ষ্ণ চোখ এড়ালো না যে ট্রিনা আজ একটু বেশি অন্যমনস্ক। গল্পের খেয়ে হারিয়ে ফেলছে বারবার। গত 1 ঘন্টার মধ্যে সে এই নিয়ে 3 বার ওয়াশরুমে গেল। এবারও যখন ট্রিনা বলল, ওয়াশরুম থেকে এসেছি, বলেই উঠে গেল। মিতু আর নৌশি একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। মিনিট কয়েক পর ট্রিনা হাতে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। মিতু আর নৌশি লক্ষ্য করলো সিঁড়ি দিয়ে নামার সময় ট্রিনা খুব সতর্ক আর ধীর পায়ে হাঁটছে।
যেন পা ফেলতেও তার কষ্ট হচ্ছে। নেমে এসে ধপ করে সোফায় বসে পড়তে মিতু কপালে চিন্তার ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করলো, ট্রিনা, শরীর কি খারাপ লাগছে? তুমি কি অসুস্থ? ট্রিনা ফ্যাকাশে এক চিলতে হাসি দিয়ে বলল, না ভাবি, তেমন কিছু না, ঠিক আছি আমি। মিতু এবার একটু কড়া গলায় বলল, ঠিক আছো মানে? তাহলে ওভাবে গুটি গুটি পায়ে হাঁটছো কেন? আর বারবারই বা কেন ওয়াশরুমে দৌড়াচ্ছ? সত্যি করে বলো তো, কি হয়েছে? ট্রিনা একটা লম্বা শ্বাস নিয়ে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। ক্লান্ত স্বরে বলল, আসলে ভালো লাগছে না ভাবি, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভেতরে। ট্রিনার চেহারায় ফুটে ওঠা অস্বস্তি দেখে মিতু আর দেরি করলো না, সে দৃঢ় গলায় বলল, অস্থির লাগছে যখন, তখন এখানে এসে বসে থেকো না, যাও রুমে গিয়ে একটু শুয়ে পড়ো। ট্রিনা আবদারে সুরে বলল। থাক না ভাবি, তোমাদের সাথে আরো একটু বসি। মিতু এবার বড় বোনের মতো শাসন করে বলল, একদম না, আমি বললাম তো রুমে গিয়ে শুয়ে থাকবে, বড় বোনের কথা শুনতে হয়, যাও। ট্রিনা দ্বিরুক্তি করলো না। মিতু ভাবির এই ভালোবাসা মাখা ধমক শুনে ট্রিনা মুচকি হাসলো। নিজের রুমের দিকে পা বাড়ালো। নৌশি সোফায় বসে ট্রিনার ফেলে যাওয়া ফোনটার দিকে তাকিয়েছিল। হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল আর রাগী সাহেব নামটা। নৌশি মুচকি হেসে কলটা রিসিভ করতে ওপাশ থেকে আরিয়ানের উদ্গ্রীব কণ্ঠ ভেসে এলো। শ্যামলিনী? নৌশি গলা খাকারি দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।